গুড মর্নিং। ২০২৩ সালে যারা তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এডুকেশনে পিজি করছো বা এমএ পার্ট 4 করছো, তো তোমাদের জন্য আজকের ক্লাসটি। সঙ্গে একটি বিষয় বলবো যে আমি আমার চ্যানেলে এর আগে যে সাজেশনগুলো দিয়েছি সেগুলোকে আমি ২০২৪ মাথায় রেখে করেছিলাম। তো করোনার জন্য যে ১ বছর পিছিয়ে গেছে সেটা আমি ভুলে গেছিলাম। তো এটা আমি এই ২ দিন আগে আমি বুঝতে পারি, মানে আমার মনে হয়েছে, হ্যাঁ? তো সেই জায়গা থেকে আমি সবার কাছে আমি বলব যে এটা আমার একটু আ মানে অমনোযোগের জন্যই এটা হয়েছে। এটার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। তো যাই হোক, এখনো সময় আছে। তাহলে তোমরা এই সাজেশনটা তোমরা ফলো করে যাও। আশা করি তোমরা সবই কমন পাবে। ঠিক আছে? তো যাই হোক, তাহলে আ 5th পেপার তোমরা যে প্রশ্নগুলো পড়বে, তো মডেল 1 এর মধ্যে 18 নম্বরের জন্য যে প্রশ্নগুলো, সেটা ১ম টা হচ্ছে উদাহরণসহ শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞান ও শিক্ষার প্রযুক্তিবিজ্ঞানের তুলনা ও পার্থক্য দেখাও। ঠিক আছে? সঙ্গে নির্দেশ দান প্রযুক্তিবিজ্ঞানের যেকোনো ৫ টি বৈশিষ্ট্য লেখো। এখানে নির্দেশ দান হবে। আমি একটু খুব তাড়াতাড়ি করেছি, কেননা আমাকে অনেকেই বিভিন্নভাবে এসএমএস করছে যে খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য। এইজন্যই তোমরা একটু ভুল ত্রুটিগুলো ধরে নেবে। ঠিক আছে? তারপর ২ নম্বর প্রশ্নটা হচ্ছে টিকা লেখো। এখানে অগ্রণী সংগঠক মডেল বা যেকোনো একটি শিক্ষণ মডেল। ঠিক আছে? তো এই দুটো মডেলকে তোমরা একটু ভালো করে পড়বে। সঙ্গে আরেকটা আছে, সেটা হচ্ছে গিয়ে অর্থপূর্ণ যেটা শিখন মডেল আছে সেটাও কিন্তু তোমরা একটু পড়ে যাবে। ঠিক আছে? এরপর হচ্ছে নিবিড় শিক্ষণ প্রযুক্তির সংজ্ঞা দাও। নিবিড় শিক্ষণের কথা বলেছে। তারপর হচ্ছে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের ধারণাটি বর্ণনা করো এবং নিবিড় শিক্ষণ প্রযুক্তির সঙ্গে তার পার্থক্য। অর্থাৎ এই নিবিড় শিক্ষণ এবং শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান এই দুটোর মধ্যে পার্থক্যটা তোমাকে এখানে দেখাতে হবে। এরপর ৪ নম্বর প্রশ্ন, নিবিড় শিক্ষণের ছক বলতে কী বোঝায়? এবং প্রোগ্রাম শিখন ও প্রোগ্রাম শিক্ষণ এর মধ্যে পার্থক্য কী? নিবিড় শিক্ষণের উদ্দেশ্যের বৈশিষ্ট্যগুলো কী, কী? ঠিক আছে? বা উদ্দেশ্যের বৈশিষ্ট্য, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো লিখলেও হবে বা উদ্দেশ্যগুলো লিখলেও তোমাদের হবে। এখানে একটু তোমাদের বুঝে লিখতে হবে। তারপর সিস্টেম বিশ্লেষণের উপাদানগুলো আলোচনা করো। সিস্টেম বিশ্লেষণের কথা বলছে। ঠিক আছে? অর্থাৎ ওই যে আ যাই হোক আরকি, হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপর সিস্টেম বিশ্লেষণের সিস্টেম এনালাইসিস অ্যাপ্রোচ, তো সেটার কথা কিন্তু এখানে তোমরা একটু ভালো করে বুঝবে। এরপর ১২ নম্বরের জন্য যোগাযোগের সংজ্ঞা দাও। সংক্ষেপে FIACS ব্যাখ্যা কর এবং এই যে ফ্ল্যান্ডার এক্সচেঞ্জ যা আছে এটার সীমাবদ্ধতাগুলি তোমাদের আ জানতে হবে। ঠিক আছে? এরপর ১২ নম্বর ২ নম্বর যে সূচিপত্র শিখন বা প্রোগ্রাম লার্নিং, ঠিক আছে? এবং সূচিপত্র নির্দেশ দেন। আমি এটা ব্র্যাকেট দিতে ভুলে গেছি, বা প্রোগ্রাম ইনস্ট্রাকশন। তো এই দুটির পার্থক্য নির্ণয় করা আসবে। সঙ্গে শ্রেণীকক্ষ যোগাযোগের কয়েকটি বাধা। ঠিক আছে? অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে যে বাধাগুলো আমরা লক্ষ্য করতে পারি, ঠিক আছে? সেগুলো তোমাদের লিখতে হবে। ঠিক আছে? এরপর ৩ নম্বরটা হচ্ছে দূরশিক্ষা ও ডাকযোগী শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ঠিক আছে? এরপর অনুশিক্ষণ ও দলগত শিক্ষণের নীতিগুলি লেখো। তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন। এরপর আসবে চিত্রসহ বিভিন্ন ধরনের প্রোগ্রাম শিক্ষণের বর্ণনা দাও। ও প্রোগ্রাম শিক্ষণের চিত্রসহ কথা বলেছে। ঠিক আছে? অর্থাৎ একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে ব্রাঞ্চিং। এটা তোমরা একটু মাথায় রেখো, হ্যাঁ? এবার প্রোগ্রাম শিক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করে। এটা কিন্তু তোমাদের চেয়েছে। তো যাই হোক। এরপর ৫ নম্বরটা হচ্ছে যেকোনো একটি শিক্ষণ মডেলের শিক্ষণ মডেলের কথা বলেছে। ঠিক আছে? আমি শিক্ষণ মডেল সম্পর্কে একাধিক ক্লাস দিয়েছি আমার চ্যানেলে। তোমরা পারলে ওখান থেকে একটু দেখে নেবে। আশা করি খুব কাজে লাগবে। এরপর শিক্ষণ মডেলের বিভিন্ন ব্যবহারগুলি উল্লেখ করো। তারপর শিক্ষণ মডেল এবং শিক্ষণ পদ্ধতির মধ্যে পার্থক্য লেখো বা পার্থক্য দেখাও। এটা। এরপর ২ নম্বরের জন্য এখানে মুক-টুক এর সম্পূর্ণ নামটি লিখতে বলবে। এরপর হচ্ছে দৃশ্য শ্রাব্য শিক্ষা উপকরণের ২ টি উদাহরণ দাও। দৃশ্য এবং শ্রাব্য, অর্থাৎ দৃশ্য শ্রাব্য একসঙ্গে দেখা যায় এবং শোনা যায় এমন একটি শিক্ষা উপকরণের নাম। ঠিক আছে? এরপর হচ্ছে কাকে বলে? কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন কাকে বলে? এটা। এরপর হচ্ছে প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার একটি পার্থক্য লেখো। এটা। এরপর হচ্ছে প্রকল্পের সংজ্ঞা দাও। তারপর হচ্ছে যোগাযোগ প্রক্রিয়ায় যেকোনো ২ টি বস্তুগত বাধার উদাহরণ দাও। তারপর সূচিপত্র আ নিবিড় নির্দেশদানে শাখাযুক্ত সূচি, অর্থাৎ ব্রাঞ্চিং প্রোগ্রাম যেটাকে বলছে, হ্যাঁ? সেটা বলতে কি বোঝায় সেটা তোমরা লিখবে। যেটা আমি বললাম যে প্রোগ্রাম শিখনের ২ টো ভাগ। একটা হচ্ছে অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে তোমরা এই ২ টো ধরো, ব্রাঞ্চিং এবং লিনিয়ার, এই ২ টো হচ্ছে মেইন ভাগ। ঠিক আছে? এরপরে আমরা অন্যান্যগুলো দেখব। মানে এই ২ টো আমাদের পড়তে হয়। ঠিক আছে? তো সেখানে ব্রাঞ্চিং এর কথা বলা হয়েছে। ঠিক আছে? এবার সূচিপত্র নিবিড় নির্দেশদানে শাখাযুক্ত শাখাযুক্তর কথা বলছে। তার মানে আবার সেই একই কথা, ব্রাঞ্চিংটার কথাই বলা হয়েছে। ঠিক আছে? তারপর শৃঙ্খলা আউটপুট এবং আ ইনপুট, এই দুটোর পার্থক্য লেখো। তারপর সিস্টেম কাকে বলে?
তারপরে শিক্ষণ প্রদীপনের কয়েকটি উদাহরণ দাও। শিক্ষণ প্রদীপ অর্থাৎ টিচিং এইডস, আমরা যখন শিক্ষণ দেই মানে কাউকে যখন পড়াই, তো সেই ক্ষেত্রে শিক্ষণ মানে শিক্ষকের শিক্ষকতাকে বা শিক্ষণ কার্যটাকে সম্পন্ন করার জন্য কী কী উপাদান বা ওগুলো সহায়তা করে সেগুলোকে একসঙ্গে প্রদীপন বলা হয়, এইডস বলা হয়, ঠিক আছে? তো সিস্টেম দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এটা। এরপর মডেল 2, বৌদ্ধিক বিকাশগত দৃষ্টিভঙ্গির মূল নীতিগুলি ব্যাখ্যা করো, অর্থাৎ কগনিটিভ যেটা আছে, ঠিক আছে, সেটা। এর হচ্ছে ইনফরমেশন প্রসেসিং মডেল, এর সুবিধা এবং অসুবিধাগুলি তোমাদের লিখতে বলবে বা তোমাদের উল্লেখ করতে হবে। এরপর পাঠ্যক্রম গঠনের প্রধান নীতিগুলি কী কী? পাঠ্যক্রম গঠনের অর্থাৎ এই যে আমরা যে পাঠ্যক্রম তৈরি করি, যেটা ইউনিভার্সিটি হোক বা যাই হোক আরকি, তো আমরা সেই পাঠ্যক্রমটাকে আমরা কোন নীতির ভিত্তিতে আমরা তৈরি করব সেটা, ঠিক আছে? এরপর হচ্ছে পাঠ্যক্রম প্রকার অর্থাৎ বিভিন্ন প্রকার পাঠ্য, তার ধরনগুলো তোমাদের লিখতে হবে। এরপর হচ্ছে টিকা। তো সেখানে অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, পাঠ্যক্রমের পাঠ্যসূচির পার্থক্য এবং শিশুকেন্দ্রিক পাঠ্যক্রম, এই ৩ টের মধ্যে একটা আসবে। এটা আমার মনে হচ্ছে আমি তাই এটা তোমাদের জোর দিতে বলছি। মূলত এখানে আমি বেশি প্রশ্ন দেইনি, খুব অল্প প্রশ্ন দিয়েছি। এমনকি ১৭, ১৯ এরকম যে একটা যে তোমাদের মধ্যে যে ধারণা আছে, তো সেখান থেকে অনেক প্রশ্নকে আমি কাটছাঁট করেছি এবং নতুন কিছু প্রশ্নকে আমি এড করেছি, ঠিক আছে? তো অতএব তোমরা আমার এই সাজেশনগুলো তোমরা একটু ফলো করবে, ঠিক আছে? এরপর হচ্ছে পাঠ্যক্রম মূল্যায়নের ধারণা দাও, পাঠ্যক্রম মূল্যায়নের গুরুত্ব এবং কর্মপরিধি। সঙ্গে কাজটাও আসতে পারে। তাহলে গুরুত্বটা যা আছে ওটাই কিন্তু এক প্রকারের কাজ। ভালো করে একটু শুধু ঘুরিয়ে লিখতে হবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? এরপর হচ্ছে ১২ নম্বর হচ্ছে টিকা লিখো। তাহলে পাঠ্যক্রম গঠনের মনস্তাত্ত্বিক ভিত্তি এবং সংযোজনবাদের নীতিসমূহ। ঠিক আছে? অর্থাৎ কানেকশনিজম যে তত্ত্ব আছে সেখানে, সেটি। এরপর ২ নম্বরটা হচ্ছে এখানে পার্বিক বলেছে এবং একটা হচ্ছে সামুদায়িক মূল্যায়ন বলেছে। তো এখানে আমরা সবসময় কি বলি? ফরমেটিভ মানে হচ্ছে অগ্রগামী, যেটা আমরা কি বলি যে ফরওয়ার্ড বলি আমরা সেদিক থেকে, এবং সামেটিভ সাম অফ টোটাল বা সবকিছু সর্বসমাপ্তিতে আরকি। ঠিক আছে? অর্থাৎ এইজন্য আমরা কি বলি? আ সমানু মানে সর্বশেষ আরকি। ঠিক আছে? তো এই দুটো সামেটিভ এবং ফরমেটিভ যে ইভ্যালুয়েশন আছে, তো এটির সদর্থ এবং নীতি অর্থাৎ তার সুবিধা এবং অসুবিধা এগুলো কী, কী দেখাতে হবে। এরপর গতানুগতিক পাঠ্যক্রমের সীমাবদ্ধতাগুলো কী, কী? অর্থাৎ গতানুগতিক বা চিরাচরিত যেটাকে আমরা বলি, যেটাকে আমরা অতীতের কথা বলতাম আরকি, যে অতীতে একমাত্র জ্ঞানের বৃদ্ধি ঘটানোই ছিল পাঠ্যক্রম। তো সেই ক্ষেত্রে এবং বর্তমান যুগের পাঠ্যক্রম কি, বর্তমান যুগের পাঠ্যক্রম হচ্ছে কিন্তু শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ ঘটানোর পাঠ্যক্রম। ঠিক আছে? তো সেক্ষেত্রে সেই গতানুগতিক বা অতীতের প্রাচীন যে পাঠ্যক্রম আছে তার অসুবিধাগুলো কী সেটা তোমাদের দেখাতে হবে। এটা খুব একটা ইজি প্রশ্ন এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঙ্গে পাঠ্যক্রম গঠনের সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে? তো এখানে পাঠ্যক্রম গঠনের ক্ষেত্রে আমরা কিন্তু একটা সমাজের কিন্তু একটা নীতি থাকে। ঠিক আছে? তো সেটা কিন্তু সেই নীতিটা যদি কেউ ভালো করে একটু বোঝো তাহলে দেখবে তোমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কনসেপ্ট। অর্থাৎ প্রিন্সিপালের মধ্যে এই প্রশ্নটাকে নিয়েই কিন্তু একটা পয়েন্ট রয়েছে। তারপর সিস্টেম অ্যাপ্রোচ যা আছে এর কিছু ত্রুটি তোমাদের উল্লেখ করতে হবে। হ্যাঁ? এরপর এরপর হচ্ছে শিক্ষার উদ্দেশ্য বর্গীকরণ, ঠিক আছে? অর্থাৎ ব্লুমস টেক্সোনমি, ঠিক আছে? তো সেখানকার এটা প্রশ্ন আসছে। তো সেক্ষেত্রে পাঠ্যক্রম নির্মাণে পাঠ্যক্রম বিষয়বস্তু নির্বাচন প্রসঙ্গে, অর্থাৎ সেক্ষেত্রে বর্গীকরণ যে করা হয়, তো সেক্ষেত্রে এই পাঠ্যক্রম বিষয়বস্তুটা কী করে বর্গীকরণ করা হয়? কোনটাকে আমরা কগনিটিভ বলবো, কোনটাকে আমরা সাইকোমোটর বলবো, কোনটাকে আমরা আম আ অ্যাফেক্টিভ ডোমেইন বলবো। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের এখানে মাথায় রেখে তোমাদের করতে হবে। অর্থাৎ ওইটা বিষয় বুঝলে কিন্তু তোমরা কিন্তু পাঠ্যক্রম বিষয়বস্তুগুলোও বুঝে যাবে। ঠিক আছে? এরপর হচ্ছে পাঠ্যক্রমে যেকোনো একটি শিখন তত্ত্বের প্রভাব আলোচনা, অর্থাৎ পাঠ্যক্রমের ক্ষেত্রে আমরা যে কোনটা শিখন তত্ত্বকে সেখানে ইনক্লুড করব, তার অবদান লিখব। যেমন কানেকশনিজম যেহেতু ওখানে আছে, তো সেটাও তোমাদের একটা শিখন তত্ত্ব, সেটাও তোমরা ভালো করে বসে লিখতে পারো। এরপর হচ্ছে সিস্টেম দৃষ্টিভঙ্গি ও পাঠ্যক্রম নির্মাণের মধ্যে সম্পর্ক লিখো। তাহলে সিস্টেম দৃষ্টিভঙ্গি এবং পাঠ্যক্রম নির্মাণের মধ্যে একটা সম্পর্ক লিখতে হবে। এরপর হচ্ছে শিক্ষায় পাঠ্যক্রমের দার্শনিক ও সমাজতাত্ত্বিক ভিত্তি। তাহলে কি দাঁড়াচ্ছে? যে পাঠ্যক্রমের যে ৩ টি ভিত্তি আছে, ফিলোসফিক্যাল, সোশিওলজিক্যাল এবং সাইকোলজিক্যাল। তাহলে এই মূল যে ৩ টি ভিত্তি, এই ৩ টি ভিত্তি থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবেই। তাহলে সেক্ষেত্রে আমি বলব যে তোমরা সবাই এই প্রশ্নটা একবার পড়ে যাও, খুব উপকারে লাগবে। ঠিক আছে? এরপর হচ্ছে পাঠ্যক্রম গঠনের স্তরগুলি কী, কী? তাহলে পাঠ্যক্রম যে গঠন করব সেখানে অনেকগুলো কিন্তু স্তর রয়েছে। সেই স্তরগুলো তোমাদের দেখাতে হবে। ঠিক আছে? এমন করে টোটাল আমরা ৫ টা বা ৬ টা স্তর পাই। ঠিক আছে? সেই স্তরগুলো তোমরা একটু ভালো করে পড়ে যাবে। এরপর হচ্ছে জ্ঞান বর্গের অন্তর্ভুক্ত, অর্থাৎ ওই যে কম্পিউটার ডোমেইন যে আছে, সেই ডোমেইনের বিভিন্ন যে উদ্দেশ্যগুলো আছে সেক্ষেত্রে শিক্ষার, সেগুলো তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে? এরপর ২ নম্বরের জন্য হচ্ছে OER এর পুরো নাম কি? সেমিস্টার এবং টেস্ট এর পার্থক্য লেখো। তাহলে সেমিস্টার এবং টেস্ট এটা নিয়ে আমি একটা ক্লাস দিয়েছিলাম মনে হয় আমার চ্যানেলে, তোমরা একটু দেখে নেবে। আশা করি ক্লিয়ার ধারণাটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে?
এরপর হচ্ছে পাঠ্যক্রম নির্মাণের দুটি প্রয়োজনীয়তা, অর্থাৎ পাঠ্যক্রম আমরা কেন তৈরি করব তার দুটো প্রয়োজনীয়তা বা গুরুত্ব তোমাদের লিখতে হবে। এরপর শিখনের সেলফ পেস্ট বা নিজ গতি বলতে কী বোঝায়, ঠিক আছে এটা। এবার সাইকোমোটর বর্গের দুটি বৈশিষ্ট্য, সাইকোমোটর ওই যে আমি বললাম যে ব্লুমস ট্যাক্সোনমিতে সাইকোমোটর ডোমেইন, কগনিটিভ ডোমেইন এবং হচ্ছে অ্যাফেক্টিভ ডোমেইন, ঠিক আছে। তো এই যে ৩টি যে ডোমেইন আছে বা বর্গ আছে এগুলোর বৈশিষ্ট্য, এটা তোমরা একটাও যদি কেউ ওই নোটটা ভালো করে পড়ো তাহলে দেখবে তোমাদের এই জায়গা থেকে সমস্ত প্রশ্ন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে? এরপর হচ্ছে আবার চিরাচরিত বা গতানুগতিক পাঠ্যক্রম একটি উদাহরণ দাও, একটি উদাহরণ দিতে হবে। এরপর হচ্ছে কি আলম্বন বা আ স্ক্যাফোল্ডিং, ঠিক আছে? এটা বলতে কি বোঝো? এটা তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট টেস্টেও কিন্তু প্রশ্ন এসেছিল, ঠিক আছে? তো আশা করি তখনও তোমরা দেখে নিয়েছো। আশা করি তোমাদের এটা কোনো অসুবিধা হবে না। এরপর পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। পাঠ্যক্রমটা বলতে কি বোঝো? তো পাঠ্যক্রমের বিভিন্ন সংজ্ঞা আছে। সেই জায়গা থেকে আমি বলব যে মুদালিয়ার কমিশন একটা সংজ্ঞা দিয়েছে, সে সংজ্ঞাটা আ আমার খুব ভালো লেগেছে এবং সঙ্গে পার্সিনান বা পেনি এনারা সংজ্ঞা দিয়ে এগুলোও খুব ভালো লেগেছে। তো তোমরা এই ৩ টে সংজ্ঞা যদি ভালো করে পড়ো, তোমাদের পাঠ্যক্রমের ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে? এরপর পাঠ্যক্রম মূল্যায়নের একটি উদ্দেশ্য লেখো। তারপর হচ্ছে প্রতিক্রিয়া বা ফিডব্যাক বলতে কী বোঝায় এটা। এরপর হচ্ছে পাঠ্যক্রম নির্মাণের সংস্কৃতি ও সমাজের ভূমিকা কী? ঠিক আছে? তাহলে আবার সেই একই প্রশ্ন তোমাদের একটু ২ নম্বরেও দিয়ে দিয়েছে। তাহলে আমি বলব যেহেতু এখানে শর্টগুলো ২ নম্বরের বা খুব অল্প নম্বরের বা খুব ছোট, ছোট, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু কারো কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? এমনকি তোমরা যদি কেউ যদি আমাকে বলো তাহলে এই সমস্ত এই ২ নম্বরের প্রশ্নগুলো যে আছে যে পেপারগুলোতে আমি এগুলো কিন্তু তোমাদের একটা ক্লাসের মধ্যে দিতেই পারি। হয়তো ১ টা বা ২ টো ক্লাসে দিতেই পারি। যেটা আমি বলব যে সেগুলো থেকে তোমাদের ওই গল্প থেকেই তোমাদের সব হয়ে যাবে। ঠিক আছে? তাহলে তোমরা যারা করে আমার চ্যানেলতে নতুন আমি প্রত্যেকেই বলব এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো। তোমরা ওখানে সবাই জয়েন করবে। আমি যতটুকু পারব তোমাদের এর মধ্যে এই সিলেবাস থেকে আ কিছু নোট দিয়ে দেবো। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।